হ্যালো এভরিওয়ান, সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি বা আমরা ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারী, আমরা ত্রিপুরা রাজ্যের চুক্তিবদ্ধ কর্মচারী। বর্তমান ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হলো ত্রিপুরা রাজ্যের অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারীরা, যারা সমকাজে সমবেতনের আশায় বসে আছে, যারা হাইকোর্টের অর্ডার নিয়ে বসে আছে, যারা 2018 সালের যে ভীষণ ডকুমেন্ট, সেখানে 10 নম্বর প্রতিশ্রুতি যেখানে ছিল কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের রেগুলার করা হবে, সেই প্রতিশ্রুতির কাগজটা হাতে নিয়ে বসে আছে। সেই 7 পে কমিশনের কাগজটা হাতে নিয়ে বসে আছে যে রেগুলার কর্মচারীরা যখন ডিএ পায়, কন্ট্রাকচুয়াল বা অনিয়মিত কর্মচারী ডিএ পাবে, সেই আশা নিয়ে বসে আছে। তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা হলো ত্রিপুরা রাজ্যের বঞ্চিত সরকারি কর্মচারী, অর্থাৎ অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারী। অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কীভাবে প্রতারিত হচ্ছে? সর্বশিক্ষা শিক্ষকরা রেগুলেশন হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে, কার্যকর হচ্ছে না। এসপি জওয়ানদের সমকাজে সমবেতন অর্ডার দিয়েছে, কার্যকর হচ্ছে না। স্বাস্থ্য দপ্তর ডিআরডব্লিউ জিডিএস স্টাফদের সমকাজে সমবেতন অর্ডার দিয়েছে, কার্যকর হচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি অর্ডার দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, কার্যকর হচ্ছে না। তাছাড়া ভীষণ ডকুমেন্টে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের স্টেপ বাই স্টেপ রেগুলার করা হবে, সেটা কার্যকর মানে বেরিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কার্যকর হচ্ছে না। 2018 সালে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের 10 বছর পর রেগুলেশন করার বা অনিয়মিত কর্মচারীদের 10 বছর পর রেগুলেশন করার সেই অর্ডারটাকে কী করা হয়? বরখাস্ত করে বা অর্ডারটাকে বাদ দেওয়া হয়। বাদ দিয়ে বলেছে নতুন অর্ডার বেরোবে, সে অর্ডারও হচ্ছে না। কিন্তু বঞ্চনা কিন্তু চলছে, বঞ্চনা দীর্ঘায়িত হচ্ছে। এই দীর্ঘায়িত বঞ্চনার জন্য বর্তমান সময়ে কিছু কিছু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা আন্দোলনের পথ ধরেছে, এবং আন্দোলনের পথ ধরতে গিয়ে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট, সবার একতা, সবাই এক সুরে এক সাথে মুঠি বেঁধে সবাই মাঠে নেমেছে যে করবো নয়তো মরবো, এমন একটা আন্দোলনের পথে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীর একটা অংশ বেরিয়েছে। আস্তে আস্তে হয়তো ত্রিপুরা রাজ্যের সকল অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারীরা সেই পথে এগোবে। কারণ এসপি জনদের 7,000 টাকা বেতন, প্রাপ্য পার্টির 6-7 হাজার টাকা বেতন, অঙ্গনওয়াড়ি কর্মীদের 2,500-3,000, 5,000 এবং 8,000 টাকা বেতন, মিড ডে মিল কর্মীদের বেতন, তাছাড়া বনমিত্র কর্মীদের বেতন, সবই দেনা আছে। সবখানেই বেতন কম, আশা কর্মীদের বেতন। এত স্বল্প বেতনে বর্তমানের দ্রব্যমূল্যের বাজারে বেঁচে থাকা খুবই কষ্টকর। যেহেতু গভর্নমেন্ট আমাদের কথা মানছে না, গভর্নমেন্ট প্রতিশ্রুতি রাখছে না, তাই সবচেয়ে বড় একটা অস্ত্রই শেষ মতো থাকে আমাদের কাছে বা আমাদের যারা বর্তমান সময়ে বাড়ছে, সেটা হলো আমাদের একতা, আমাদের আন্দোলন। বর্তমান সময়ে ত্রিপুরার যে অনিয়মিত কর্মচারীরা যারা আছে, নিয়মিত দাবিতে বৃহত্তর আন্দোলন যাচ্ছে। বিশেষ করে এখানে স্বাস্থ্য দপ্তরে যে অনিয়মিত কর্মচারীরা আছে, তারা বিশেষ করে সে আন্দোলনের স্টেজটা বা আন্দোলনের দাপটা সেটা করে শুরু করেছে। আস্তে আস্তে তো সবাই সেই সিঁড়িতেই সামনের সারিতে এগোবে। সবচেয়ে বড় যে ট্রেজিক পয়েন্ট যেটা, তারা ডিআরডব্লিউ জিডিএ কর্মচারী হিসেবে অনেকে 17-20 বছরও কাটিয়ে নিয়েছে, কিন্তু রেগুলেশন করা হচ্ছে না। 10 বছর রেগুলেশন করা দরকার, আরও বেশি বছর আছে। অনেকে এরকমও আছে 3-4 বছর পর রিটায়ারমেন্টে চলে যাবে। রিটায়ারমেন্টে যাওয়ার পর নেই কোনো পেনশন, নেই কোনো গ্র্যাজুইটি, নেই কোনো লিভ স্যালারি, নেই কোনো ফিনান্সিয়াল বেনিফিট। কী পাবে? কিছুই পাবে না। তাই একটা কর্মচারী যদি 7,000-10,000 টাকা বেতন দিয়ে 20-30 বছর একটা দপ্তরকে সার্ভিস দিয়ে দিই, এবং সার্ভিস দেওয়ার পর 60 বছর পূর্ণ হওয়ার পর যদি হাতে কিছুই না থাকে, তখন সে কি করবে? তার বাকি জীবনটা কীভাবে কাটবে? এটা রেগুলার কর্মচারী যখন 60 বছর পেনশন পাই, গ্র্যাজুইটি পাই 5-10 লাখ, ম্যাক্সিমাম 10 লাখ টাকা গ্র্যাজুইটি পাই, লিভ স্যালারি পাই, লাস্ট 10 মাসের বেতন একসাথে লিভ স্যালারি পাই, তারপর পেনশন বেনিফিট তো আছে, তারপর জিপিএফে টাকা জমলে, ইপিএফে টাকা জমলে সেই টাকা তো আছে। অনেক ধরনের শত শত বেনিফিট আছে তাদের জন্য। এবং পেনশন পাওয়া মানে কি, ডিএ যদি ডিক্লেয়ার হয় সেই সাথে ডিও পাবে, ইনক্রিমেন্টও পাবে, অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। কিন্তু অনিয়মিত কর্মচারীদের দিকে কে তাকাবে? একজন রেগুলার কর্মচারী 1 লাখ টাকা বেতন পায়, একজন অনিয়মিত কর্মচারী কত বেতন পায়? 7-10-12 হাজার টাকা বিক্রি থাকে। রেগুলার কর্মচারী যখন 5% দিয়ে দেওয়া হয়, 1 লাখ টাকা যদি এগুলো কর্মচারী বেসিক পে থাকে, 5% দিয়ে দিলে 5,000 টাকা বৃদ্ধি পায়। 50,000 টাকা যদি কর্মচারী বেসিক পে থাকে, 5% বেতন 8,000 টাকা বৃদ্ধি পায়। কিন্তু 7-10 হাজার যে কর্মচারীরা যারা ফিক্সড পে বলবো না, যারা ডিআরডব্লিউ কন্টিনজেন্ট চুক্তিবদ্ধ আছে, তারা কি সেই হারে বৃদ্ধি পায়? চুক্তিবদ্ধ কর্মচারীরা তো ডিএর 1%ও পায় না। পেয়েছে কি এসপোজনরা দিয়ে, পেয়েছে কি সর্বশিক্ষা শিক্ষকরা দিয়ে, পেয়েছে কি পাম্পোপার্টারা দিয়ে, পেয়েছে কি ত্রিপুরা অন্যান্য যে বঞ্চিত চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারী দিয়ে কি পেয়েছে কি?
পাইনি তো। স্যার বঞ্চনা দিন দিন পিঠটা কি দেওয়ালে লেগে গেছে। এখন সবাই একটাই সবার মুখে মুখে কথা, আমাদের আন্দোলন প্রশস্ত করতে হবে, আমাদের একতা, আমাদের শক্তিটা গভর্নমেন্টকে জানান দিতে হবে। এর উপর ভিত্তি করে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর অনিয়মিত কর্মচারীরা রাজধানী আইজিএম হাসপাতালে তাদের প্রস্তুতি জানান দিলেন। এদিন হাসপাতালে মেডিকেল সুপার অফিসের সামনে দুপুরে আইজিএম কর্মরত অনিয়মিত কর্মচারীরা, জিবি হাসপাতাল ও রাজ্যের অন্যান্য হাসপাতাল স্বাস্থ্য দপ্তর অফিসে কর্মরত অনিয়মিত কর্মচারীরা আন্দোলনে সামিল হন। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগের অনিয়মিত কর্মচারীবৃন্দ সংগঠনের তরফ থেকে অল্প সময়ের নোটিশে প্রচুর সংখ্যক অনিয়মিত কর্মচারী দ্রুত নিবন্ধনের দাবিতে বিক্ষোভ আন্দোলনের সময় অল্প সময়ের নোটিশে, মানে বলা হয়েছে দুপুর বেলা 1টা থেকে দুপুর 2টা বেলা পর্যন্ত সেই আন্দোলন বা চলবে। সে অল্প সময়ের তো অনেক সংখ্যক অনিয়মিত কর্মচারী একত্রিত হয়ে যায়। এটাই সবচেয়ে বড় জয়, এটাই সবচেয়ে বড় একতা। এখানে বলা হয়েছে বৃহত্তর আন্দোলনের সংগঠিত করার জন্য আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে ঘোষণা দেবে। রাজ্য সরকার সবকটি দপ্তর, সরকার অধিকৃত সংস্থায় অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ দাবিতে এক মঞ্চে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে শ্রী দেবনাথ জানান। রাজ্যে হাজার হাজার অনিয়মিত কর্মচারী দীর্ঘ বছর যাবৎ চাকরি করে নিয়মিত না করার চরম বঞ্চনার শিকার হয়েছে। রাজ্যে সরকারের বিভিন্ন দপ্তর ও সরকারের অধিকৃত সংস্থায় হাজার হাজার অনিয়মিত কর্মচারী দীর্ঘ বছর ধরে নিয়মিত কর্মচারী নেই, নিষ্ঠাবান সরকারের কাজ করছে। অর্থাৎ একজন নিয়মিত কর্মচারী যেই হারে কাজ করছে, একজন অনিয়মিত কর্মচারী সেই হারেই কাজ করছে, কিন্তু বেতন একটা নিয়মিত কর্মচারী যত পায় তার 10% কি 20% তারা বেতন পায়, মানে খুবই স্বল্প সময়ে স্বল্প খরচে। বর্তমান সময়ে মানে এমনি লেবারিং বা বাজার বা টুকটাক কাজ করলেও মাসে 10-12 হাজার বেতন থাকে, কিন্তু অনিয়মিত কর্মচারীরা সেই পরিমাণ টাকাও পাচ্ছে না। সেই নিত্যপণ্য মূল্যের বাজারে সংসার প্রতিপাদন করা সম্ভব নয়, নেই ছুটি ছাটা সহ কোনো সুবিধা। হ্যাঁ, এখানে একটা কথা, অনিয়মিত কর্মচারী যে ইএল বা মেডিকেল লিভ সেই বিষয়ে কিন্তু অনেক কোশ্চেন মার্ক আছে। সবখানে কিন্তু সব প্রযোজ্য না। চুক্তিবদ্ধ কর্মচারীর ক্ষেত্রেও মেডিকেল লিভটা যদিও প্রযোজ্য, ইএল প্রযোজ্য হয় না। আর ইএল মানে বছর বছর জমিয়ে রেখে কোনো লাভ নেই, কারণ রিটায়ারমেন্ট গেলে তো লিভ স্যালারি দেওয়া হবে না, রিটায়ারমেন্ট গেলে তো গ্র্যাজুইটি দেওয়া হবে না, পেনশন দেওয়া হবে না। সেই ধরনের প্রতিশ্রুতি মানে চলছে, মানে অমানবিকভাবে চলছে। এখানে বিজেপি জোট সরকার 2018 সালে সরকার অনিয়মিত নিয়মিতকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। প্রতিশ্রুতি কিন্তু ছিল, 10 নম্বর পয়েন্টে প্রতিশ্রুতি ছিল, কিন্তু ক্ষমতা আসার 7 বছর ক্ষমতার পরও এখন পর্যন্ত একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করেনি। যদি কোনো জায়গাতে করে থাকে সেটা হলো হাইকোর্ট থেকে রায় দিয়েছে বলে করা হয়েছে, নিজের উদ্যোগে কোনো কর্মচারীকে রেগুলার করা হয়নি। বিজেপি সরকার ক্ষমতা আসার আগে অনিয়মিতকরণের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করেনি বলে অনিয়মিত কর্মচারীরা খুবই ফুসছেন। সবাই আশা নিয়ে বসেছিল। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি যেখানে বলেছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে এসে সে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, অমিত শাহ ভারতের ভারতের মন্ত্রী অমিত শাহ যেখানে এখানে প্রতিশ্রুতি দিয়েছিল যখন সভাপতি ছিল, তারপর আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যখন এসে প্রতিশ্রুতি দিয়েছিল, সবাই কিন্তু সেই প্রতিশ্রুতির প্রলোভনে পড়েছিল। সবাই অনেকটা খুশি হয়েছিল যে দেশের তাবড় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়েছে, মানে কি সেন্ট্রালে যে গভর্নমেন্ট আছে, স্টেটও সেম গভর্নমেন্ট, মানে প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুই মানে ত্রুটি থাকবে না। অর্থ বা টাকার সংস্থান আছে এবং আমাদের দিকে ফিরে থেকেছে। আমরা বিগত গভর্নমেন্টে 25 বছর অনেকটা বঞ্চিত ছিলাম। বর্তমান সরকার যেহেতু ভীষণ ডকুমেন্টে বলেছে, মানে আমাদের জন্য চিন্তা ভাবনা করছে। আসলে তখন এই ভীষণ ডকুমেন্টটা ক্ষমতা পাওয়ার একটা পত্র ছিল মাত্র। বাম সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণের যে সুবিধা চালু করেছিল, বিস্ময়করভাবে বাম সরকার নিয়মিত কর্মচারীদের সুবিধা বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে আগস্ট 2018। আগে যেটা 10 বছর হলে নিয়মিতকরণ করার একটা নোটিফিকেশন ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করার পর বলা হয়েছে নতুন একটা নোটিফিকেশন জারি করা হবে, কিন্তু নোটিফিকেশনটা এখনও জারি করা হয়নি। বরং গত 25 জুলাই রাজ্য সরকার এক সার্কুলার জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারদের অনিয়মিতকরণে নিয়মিতকরণের কোনো সিদ্ধান্ত নেই। অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতন করা হবে এমন কোনো সিদ্ধান্ত বা এমন কিছু নেই। যে সিদ্ধান্তটা ছিল এটা 2018-তে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, মানে এমন কোনো পলিসিই নেই যে অনিয়মিত কর্মচারীদের বা চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিত করা হবে। স্বাস্থ্য দপ্তর অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্পষ্টই তা জানিয়ে দেন। ফলে রাজ্য সরকারের এই ভূমিকায় সরকারের বিভিন্ন দপ্তর, সরকার অধিকৃত সংস্থা অনিয়মিত কর্মচারীর মধ্যে খুব বিক্ষোভ চরমে উঠেছে। উঠবে স্বাভাবিক। প্রতিশ্রুতি ছিল, বাস্তবায়ন তো দূরের কথা, আগে যে সুযোগ সুবিধাটি ছিল সেটিও কেড়ে নেওয়া হয়েছে। আমার 100 টাকা প্রতিদিন আমার ইনকাম ছিল,
সেটাকে বলা হচ্ছে 200 টাকা করা হবে, 200 টাকা করার কথা করা তো দূরের কথা, 100 টাকায় কমিয়ে 50 টাকা করা হয়েছে। অনেক এই ধরনের প্রতিশ্রুতি ছিল। অনিয়মিত কর্মচারীরা আগে যখন দিয়ে দেওয়া হতো চুক্তিবদ্ধ কর্মচারী, তখন কিছু পার্সেন্টেজ দিয়ে তারাও পেত, কিন্তু গত 5% যখন লোকসভা নির্বাচন আগে দিয়ে দেওয়া হয়েছে, সেই দিয়ে কিন্তু ত্রিপুরার যে অনিয়মিত বিশেষ ডিআরডব্লিউরা পেয়েছে, অন্যান্য চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু সেই ডিএর পার্সেন্টেজ কিন্তু পায়নি। মানে ডিএ কি? ডি হলো মহার্ঘ ভাতা, অর্থাৎ জিনিসপত্র দামের তারতম্যের উপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয়, বড় বড় প্রাইভেট সংস্থার কর্মচারীদের দিয়ে দেওয়া হয়। কিন্তু বর্তমান সময়ে যে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, সেটা মাত্র নিয়মিত কর্মচারীদের জন্য দাম বৃদ্ধি পেয়েছে, তাই তাদের দিয়ে দেওয়া হয়েছে। এবং অনিয়মিত কর্মচারীদের জন্য মার্কেটটা একটু আলাদা, বাজারটা একটু আলাদা, তাদের মানে জিনিসপত্রের দামটা একটু আলাদা, তাদের জন্য আলাদা মার্কেট করা হয়েছে। হয়তো তাদের জন্য সেই জিনিসপত্রের দামটা সেই হারে বাড়েনি, তাই তাদের ডিএর পার্সেন্টেজ তারা পায়নি। আদৌ ইন ফিউচার পাবে কিনা সেই নিয়েও কিন্তু সন্দেহান আছে। সব অল্প বেতনে এসপিও জওয়ানরা বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে কাজ করে যাচ্ছে 7,000 টাকা বেতনে, যেখানে পুলিশ কনস্টেবল বা হোমগার্ড তারা 18 থেকে 30,000 টাকা বেতন পাচ্ছে। সমাজে সমবেদন কার্যকর হচ্ছে না, কোর্টের রায়ও মানছে না। সেরকম সর্বশিক্ষা শিক্ষকরা হয়তো কোর্টের থেকে এবার শেষ ধমকের খেয়েছে একটা রাজ্য সরকার বা আমাদের ত্রিপুরা শিক্ষা দপ্তর, এবার হয়তো তাদের রেগুলার করতে হবে, না হয় কিছু আগে না। বিজ্ঞান শিক্ষকরাও 2012-তে নিয়োগ হয়েছিল, 17-তে রেগুলার করার কথা। তাদের কিন্তু প্রথমত অনেক গরিবেশি করেছে, অনেক পিছিয়েছে, কিন্তু ক্লাস পর্যন্ত কিন্তু হাইকোর্টের রায় তাদের মানতে হয়েছে। জুট মিলে যারা চাকরি করছে অনিয়মিত কর্মচারীরা, জুট মিলে যারা সরকারি মানে রেগুলার স্কেলে কর্মচারী কাজ করছে, রাজ্য সরকার অন্যান্য কর্মচারী যেখানে ডিএ বা বেসিক পে স্টেপ বাই স্টেপ পে কমিশন পেরিমের মধ্যে বৃদ্ধি পায়, জুট মিলের কর্মচারী কিন্তু বৃদ্ধি পায়নি। তারাও কিন্তু কোর্টে কেস করেছে, তারাও কিন্তু অনেকে সেই সুযোগ সুবিধা পেয়েছে। তাই আশা হলো কেউই ছাড়ছে না। হাইকোর্টে কোনো রায় দিলে সেটা অবশ্যই কার্যকর হয়, আজ না হয় কাল অবশ্যই কার্যকর হয়। তাই এসপিও জওয়ানদের রায়টাও কার্যকর হবে, সর্বশিক্ষা শিক্ষকদের রায়টাও কার্যকর হবে। কিন্তু সময় বা রায় একটা কার্যকর হওয়ার তো যে গভর্নমেন্ট উপরে প্রেশারটা দেবে, সেই প্রেশারটার জন্য আমাদের এই একতাটা খুব দরকার। এই আমাদের যে আন্দোলন বা প্রটেস্টের পথটা, যে খিদার জন্য, পরিবারের জন্য, বেঁচে থাকার জন্য যে আন্দোলন, সেটি আমাদের কিন্তু এখানে লাক্সারি আন্দোলন নয় যে আমাদের গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সেই আন্দোলন নয়। আমাদের আন্দোলনটা কি? আমাদের আন্দোলন হলো আমরা যাতে ছেলে মেয়ে ফ্যামিলিরে 2টা বেলা যাতে ঠিকঠাক খেয়ে বেঁচে যাতে চলতে পারে, এই ধরনের আন্দোলন। কারণ নিত্য জিনিসপত্রের বাজারে এত স্বল্প বেতনে পরিষেবা দেওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। তাছাড়া অন্যান্য যে গ্র্যাজুইটি, লিপসালি, পেনশনের সুবিধা তো নেই বললেই চলে। দেখা যাক সে আন্দোলনের পথটা কতটুকু দীর্ঘায়িত হয়। আশা করি স্বচ্ছ পথে আমরা যারা এগোচ্ছি, অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারীরা, আমাদের জয় নিশ্চয়ই হবে। কারণ আমাদের ভিতর যে সত্যতা আছে, আমাদের ভিতর যে কাজ করার যে ইচ্ছা বা মানসিকতা আছে, আমরা যে সরকারকে মানে প্রথম সারি লিডার হিসাবে সরকারকে মানে উন্নতিতে অংশগ্রহণ করছি, সেটা হয়তো একদিন না একদিন কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।